মুর্শিদাবাদের ইতিহাসে সবথেকে মর্মান্তিক ষড়যন্ত্র ছিল পলাশীর ষড়যন্ত্র, যার ফলস্বরূপ মাত্র 1 বছরের মধ্যেই নিয়তির চরম পরিহাসের শিকার হয়েছিলেন বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা। কিন্তু মুর্শিদাবাদের বুকে ঘটে যাওয়া এই ষড়যন্ত্র প্রথম ষড়যন্ত্র নয়। এর আগেও আরও দুবার ভয়ঙ্কর এবং নোংরা ষড়যন্ত্রের সাক্ষী রয়েছে এই মুর্শিদাবাদ শহর। নবাব সিরাজের নানা নবাব আলীবর্দী খানও এক ভয়ঙ্কর ষড়যন্ত্র করেছিলেন, যার ফলস্বরূপ ঘটেছিল মুর্শিদাবাদের রাজতখতের পালাবদল। এক মর্মান্তিক ষড়যন্ত্র করেছিলেন নিজের অন্নদাতার বিরুদ্ধে। নমস্কার বন্ধুরা, আমি প্রমিতা। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানব মুর্শিদাবাদের এক অজানা চক্রান্তের অধ্যায়। বাংলা, বিহার এবং ওড়িশা, সুবা বাংলার রাজধানী ছিল মুর্শিদাবাদ, এবং এই নবাবী আমলের প্রথম নবাব ছিলেন মুর্শিদ কুলি খাঁ। মুঘল দরবারে তখন আসীন ছিলেন সম্রাট ঔরঙ্গজেবের তৃতীয় পুত্র আজম শাহ, যার অধীনস্থ কর্মচারী ছিলেন মির্জা মুহাম্মদ আলী। 1707 সালে সম্রাট ঔরঙ্গজেবের মৃত্যুর পর দিল্লিতে শুরু হওয়া গৃহযুদ্ধে পরাজিত ও নিহত হন আজম শাহ, যার দরুন এক কঠিন দুর্যোগ নেমে আসে মির্জা মুহাম্মদ আলীর পরিবারে। 1720 সালে ভাগ্যান্বেষণে তিনি তার স্ত্রী এবং 3 কন্যা সমেত বাংলায় চলে আসেন। মুর্শিদ কুলি খানের জামাতা তথা ওড়িশার প্রাদেশিক শাসনকর্তা সুজাউদ্দিন খাঁ তাকে মাসিক 100 টাকা বেতনে রাজস্ব বিভাগের চাকরিতে নিয়োগ করেন। অল্প কিছুদিনের মধ্যেই তার বিশ্বস্ততায় খুশি হয়ে সুজাউদ্দিন মির্জা মুহাম্মদ আলীকে সবন্তপুরের থানাদারের পদ এবং 600 অশ্বারোহী সৈন্যের মনসবদারি প্রদান করেন, এবং এর পাশাপাশি তিনি পান উড়িষ্যার কিছু অংশের জমিদারি। 1727 সালের 30 জুন মৃত্যু হয় বাংলার নবাব মুর্শিদ কুলি খাঁর, এবং ওড়িশার নায়েব নাজিম থেকে সুবা বাংলার নবাব হলেন সুজাউদ্দিন খান। সুজাউদ্দিন মির্জা মুহাম্মদ আলীকে রাজমহলের ফৌজদার নিয়োগ করেন। 1728 সালে নবাব সুজাউদ্দিন মির্জা মুহাম্মদ আলীকে আলীবর্দী খাঁ উপাধিতে ভূষিত করেন। সেই সময় আলীবর্দী খানের ভাই হাজী আহমেদ হয়ে ওঠেন নবাবের প্রধান পরামর্শদাতা। নবাব সুজাউদ্দিন আলীবর্দী খাঁকে বিহারের প্রাদেশিক শাসনকর্তা হিসেবে নিযুক্ত করেন। আলীবর্দী খাঁ কনিষ্ঠা কন্যা আমিনা বেগমের ঘরে 1733 সালে জন্মগ্রহণ করেন সিরাজউদ্দৌলা। নবাব সুজাউদ্দিন একটি উপদেষ্টা কাউন্সিল গঠন করেছিলেন, যার সদস্য ছিলেন হাজী আহমেদ, জগৎ শেঠ এবং রায় আলম চাঁদ। নবাব এদের ওপর চোখ বন্ধ করে বিশ্বাস করতেন, এবং তার পুত্র সরফরাজ খানকেও তিনি একই উপদেশ দিয়েছিলেন। 1739 সালের 26 আগস্ট মৃত্যু হয় নবাব সুজাউদ্দিনের, এবং সরফরাজ খান হন সুবা বাংলার নবাব। নবাব সরফরাজ খান আরামায়েশ এবং ভোগবিলাসের জীবনযাপন করতেই বেশি পছন্দ করতেন। নবাবের এই দুর্বলতার সুযোগে আলীবর্দী খাঁর মনে বাংলার মসনদ দখল করার তীব্র বাসনা জেগে ওঠে। নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্র করার পরিকল্পনা করেন তিনি। গোপনে এক বৈঠক করেন হাজী আহমেদ, জগৎ শেঠ, আলম চাঁদ এবং মীর জাফরের সাথে। এদিকে 1739 সালে নাদির শাহ ভারত আক্রমণ করে, যার দরুন দিশেহারা হয়ে পড়েন দিল্লির সম্রাট। সেই সময় যদি বাংলায় কোনো বিদ্রোহ দেখা দেয়, তবে তা প্রতিরোধ করা মুঘল সম্রাটের পক্ষে এক প্রকার অসম্ভব হয়ে উঠবে, আর সেই সুযোগটাকেই কাজে লাগান আলীবর্দী খান। পরিকল্পনা অনুযায়ী আলীবর্দী খান এক বিরাট সৈন্যবাহিনী নিয়ে পাটনা থেকে বাংলার অভিমুখে রওনা হন। কিন্তু নবাব সরফরাজ খান যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করেন। তিনি সৈন্যবাহিনী নিয়ে মুর্শিদাবাদ থেকে রওনা দেন। মুর্শিদাবাদের অনতি দূরে অবস্থিত গিরিয়ার প্রাঙ্গণে মুখোমুখি হয় দুই প্রতিপক্ষ। যুদ্ধের শুরুতেই বিশৃঙ্খল হয়ে পড়ে আলীবর্দীর সৈন্যদল। পরিস্থিতি বেগতিক দেখে ষড়যন্ত্রে সামিল আলম চাঁদ নবাবকে সেদিনকার মতো যুদ্ধ থামিয়ে দেওয়ার পরামর্শ দেন, কারণ গ্রীষ্মের তপ্ত দুপুরে অশ্ব এবং সৈন্য উভয়ই ক্লান্ত হয়ে পড়েছিল। আলম চাঁদের পরামর্শ অনুযায়ী নবাব সরফরাজ খান যুদ্ধ থামানোর আদেশ দেন। সেই সুযোগে আলীবর্দী খান চিঠি পাঠান নবাব সরফরাজ খানকে। চিঠির মাধ্যমে তিনি জানান যে তিনি শুধুমাত্র নবাবকে সম্মান প্রদর্শনের জন্যই এখানে উপস্থিত হয়েছেন। নবাব এই চিঠির কথাগুলোকে বিশ্বাস করে তার 2 বিশ্বস্ত কর্মকর্তাকে আলীবর্দীর শিবিরে পাঠান,
আলীবর্দী খান একটি ইট ভর্তি বাক্সের উপর হাত রেখে বলেন যে এর ভেতর পবিত্র কোরআন শরীফ রয়েছে, যা স্পর্শ করে তিনি বলেন যে তিনি পরের দিন সকালে নবাবের কাছে আত্মসমর্পণ করে নিজের কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করবেন। বিশ্বস্ত কর্মকর্তাদের কাছ থেকে এই খবর পেয়ে চিন্তামুক্ত হন নবাব। পরের দিনের জন্য তিনি এক বিরাট ভোজের আয়োজন করার আদেশ দেন। কিন্তু সেই দিন রাতেই, অর্থাৎ 1740 সালের 9 এপ্রিল রাত 2টোর দিকে আলীবর্দী খান সসৈন্যে নবাব সরফরাজ খানের শিবিরের দিকে যাত্রা করেন। মধ্যরাত থেকেই শুরু হলো যুদ্ধ। নবাব সরফরাজ খানের বিশ্বস্ত কর্মকর্তারা প্রাণ হারালেন যুদ্ধক্ষেত্রে। নবাব সরফরাজ খান যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যেতে নারাজ ছিলেন। এক গুলির আঘাতে তিনি যুদ্ধক্ষেত্রে বীরের মতো মৃত্যুবরণ করেন। এই যুদ্ধে নবাবের 2 পুত্রও নিহত হন, আর এভাবেই সমাপ্তি ঘটে গিরিয়ার যুদ্ধের। আমাদের কাছে সবথেকে বড় বিশ্বাসঘাতক হল মীর জাফর, কারণ তিনি পলাশির যুদ্ধে নবাব সিরাজের সাথে বিশ্বাসঘাতকতা করেছিলেন। কিন্তু এই পলাশির যুদ্ধের বহু আগেই মুর্শিদাবাদের বুকে রচিত হয়েছিল গিরিয়ার যুদ্ধের এই ষড়যন্ত্রের ইতিহাস। এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।